ইরানের বিপ্লব পরবর্তী যে সরকার যে চেহারা নিয়েছে, এইটা একটা বিকৃত চেহারা নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই কারণে তাকে বন্দুক হাতে এই জনগণকে সামাল দিতে হচ্ছে। ইরানের মুদ্রার মান পড়ে গেছে, ইরানের সরকার মূল্যস্ফীতি এত বেশি হয়েছে যে সামাল দিতে পারছে না। এগুলো আবার হয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের কারণে। শ্রমিক, ছাত্র, নারী, তারপর বিভিন্ন বাস টার্মিনালের লোকজন, নির্বাচন হয়ে গেল, কিন্তু এটা এত সাজানো একটা নির্বাচন, এতে জনগণের সকলের ভিন্ন মতাবলম্বীদের অংশগ্রহণের সুযোগ হয়। আন্দোলন দমনে তো সফল, কিন্তু এই সফলটা তো কোনো ভালো কথা নয়। একটা দেশের সরকার বা সশস্ত্র বাহিনী যখন নিজের দেশের মানুষকে গুলি করে মারে, সেটা কিন্তু ওই দেশের জন্য, ওই সরকারের জন্য কোনো গর্বের বিষয় না। এটা লজ্জার বিষয় এবং ঝুঁকির বিষয়। কারণ নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে ক্ষমতায় থাকার মধ্যে তো কোনো বাহাদুরি নেই। ইরানের বর্তমান সরকার 1979 সালে একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তো সেই বিপ্লবের মাধ্যমে মানে জনগণের স্বতঃস্ফূর্ত ইচ্ছা, অভিপ্রায়, অংশগ্রহণের ভিতর দিয়ে একটা বিপ্লব হয়েছিল এবং তার ফসল এই সরকার। এই সরকার যখন জনগণকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হচ্ছে, তার মানে কোথাও একটা বড় ধরনের গ্যাপ হয়েছে, মানে জনগণের সাথে সরকারের দূরত্ব হচ্ছে, ভিন্ন মত তৈরি হচ্ছে। ফলে এই ভিন্ন মতকে বুঝতে হবে এবং ভিন্ন মতকে স্বীকৃতি দিতে হবে। গুলির মাধ্যমে এটা মানে দমন করতে যাওয়া যদি সফলতা বলেন, আমি বলবো এটা ওই অর্থে এটা খুবই খারাপ নজির, বরং এটা একটা সরকারের ব্যর্থতা। ইরানের বিপ্লব পরবর্তী যে সরকার যে চেহারা নিয়েছে, এইটা একটা বিকৃত চেহারা নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই কারণে তাকে বন্দুক হাতে এই জনগণকে সামাল দিতে হচ্ছে। এটা সফলতা নয়, এটা চরম একটা ব্যর্থতা সরকারের। সর্বশেষ আন্দোলনের মানে বড় কারণ হলো অর্থনীতি। আগের কারণগুলো তো বহাল আছে, এখন এটা নতুন কারণ হিসাবে যুক্ত হয়েছে। অতীতে যেমন 2022 সালে একটা বড় আন্দোলন হচ্ছে নারীদের, নারীরা তাদের পোশাক আশাকের স্বাধীনতা, নাগরিক অধিকার, গণতন্ত্র এগুলো নিয়ে রাস্তায় নেমেছিল এবং প্রায় 500-র অধিক মানুষকে সরকার হত্যা করে সেই আন্দোলনটা দমন করতে পেরেছে। এর আগেও ইরানের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে, নির্বাচনী ব্যবস্থা নিয়ে আন্দোলন হয়েছে জনগণ, সেগুলো দমনও করা হয়েছে। কিন্তু এবারের আন্দোলনটা হচ্ছে এই কারণে যে ইরানের অর্থনীতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। ইরানের মুদ্রার মান পড়ে গেছে, ইরানের সরকার মূল্যস্ফীতি এত বেশি হয়েছে যে সামাল দিতে পারছে না। এগুলো আবার হয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের কারণে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। ইরান তার খনিজ সম্পদ বিক্রি করতে পারছে না, বিশ্বের অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারছে না। এর সরাসরি একটা প্রতিক্রিয়া ঘটেছে ইরানের সমাজের অর্থনীতিতে। মানুষের অবস্থা অর্থনৈতিকভাবে খুবই নাজুক। তো এইবারের মানে বিদ্রোহের বা অসন্তোষ সমাজের নিচু তলার মানুষের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। শ্রমিক, ছাত্র, নারী, তারপরে বিভিন্ন বাস টার্মিনালের লোকজন, এইগুলো খুব ব্যাপকভাবে অংশ নিয়েছে এবারের আন্দোলন। আগের আন্দোলন যেরকম ক্যাম্পাস নির্ভর, ছাত্র নির্ভর, শহরে মধ্যবিত্ত নির্ভর ছিল, এবার সেরকম না। এবারে অনেক সমাজের নিম্নবিত্ত মানুষরাও অংশ নিয়েছে। তারা তো ক্ষমতায় আছে একটা গোষ্ঠী মূলত, এবং তারা রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে এখানে গণতন্ত্র দিলে এই গোষ্ঠীর একক কর্তৃত্ব থাকে। ইরানে কিন্তু নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয়, পার্লামেন্ট নির্বাচন হয়, পার্লামেন্টকে ওরা বলে মজলিস, নির্বাচন হয় এগুলো, কিন্তু এটা এত সাজানো একটা নির্বাচন, এতে জনগণের সকলের ভিন্ন মতাবলম্বীদের অংশগ্রহণের সুযোগ হয়। ইরানে যারাই বর্তমান শাসকদের বিরোধী, তাদের গন্তব্যস্থল হয় মৃত্যু অথবা কারাগার অথবা দেশের বাইরে চলে যেতে হয়। ফলে নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। ইরানে কিন্তু কাউকে নির্বাচনে প্রার্থী হতে হলে আগে এই সরকারের বিভিন্ন কাঠামোর অনুমোদন নিতে হয়। তাদের বাছাইয়ের ভিতর দিয়ে আপনি স্বীকৃতি পেলে তবে প্রার্থী হতে পারবেন। মানে পুরো নির্বাচনটা হয় একটা সাজানো নির্বাচন। ফলে আলী খামেনি সরকার মনে করছে যে
এখানে যদি প্রকৃত গণতন্ত্র দেওয়া হয়, একটা গণতান্ত্রিক নির্বাচিত ব্যবস্থা আসে, তাহলে তাদের একক ক্ষমতা থাকবে না। আলী খমেনি নিজে ৩৬ বছর ধরে ক্ষমতায় আছে, ফলে এইরকম ব্যবস্থা তো সাধারণ জনগণ মেনে নেবে না। সরকারের জন্য চ্যালেঞ্জ হলো জনগণের ক্ষোভ। আন্তর্জাতিক চাপ তো ইরান অগ্রাহ্য করে আছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চাপ অনেকদিন ধরে আছে, কিন্তু ইরানের যেহেতু তেল সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, অর্থনীতি ভালো ছিল, ফলে তারা ওই অবরোধ অগ্রাহ্য করেছে। কিন্তু যেটা জনগণের ক্ষোভ কতদিন অগ্রাহ্য করা যাবে? একটা দেশের জনগণের কত সংখ্যাকে হত্যা করা যাবে? ফলে আমার মনে হয় যে এখনকার যে জনগণের ক্ষোভ, যে অর্থনৈতিক নাজুক অবস্থা, এইটা ইরানের জন্য একটা বড় চ্যালেঞ্জ, মানে ইরানের সরকারের জন্য। 1979 সালের আগে রাজতন্ত্র ক্ষমতা ছিল, শাহরা ক্ষমতা ছিল। যে শাহকে উৎখাত করা হয়েছে তারই পুত্র রেজা পাহলভি, উনি তখন থেকেই বিদেশে আছেন। ইরানের মানুষ তো রাজতন্ত্র চায়, রাজতন্ত্র উৎখাত করে তারা জনগণের শাসনের জন্য বিপ্লব করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং আরো কিছু শক্তি, ইসরায়েল, ইরানে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে। ইরানে হয়তো ৫-১০ ভাগ মানুষ রাজতন্ত্র ফিরতে চায়, এর বেশি নয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইরানি মনে করে তাদের দেশে গণতন্ত্র দরকার। যুক্তরাষ্ট্র সহ অন্য শক্তিগুলো জনগণের এই আন্দোলনকে দেখানোর চেষ্টা করছে রাজতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন আকারে। এটা কিন্তু ভুল ধারণা। ইরানের মানুষ রাজতন্ত্রে ফিরতে চায়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা চাওয়া নয়। ট্রাম্পের উস্কানি কাজ করছে, আমি বলবো। ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে চেষ্টা করছে যে ইরানের মানুষ যেন এই সরকারকে উৎখাত করে, এবং উৎখাত করে একটা ওই রেজা পাহলভি বা শাহ বংশ পুরনো রাজতন্ত্রকে যদি ফিরিয়ে আনে। এটা যুক্তরাষ্ট্র চায় এবং বিশেষভাবে ইসরায়েল চায়। তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ওদের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত হয়। ট্রাম্প এবং ইসরায়েলের অনেক উস্কানি আছে, ওই রাজতন্ত্রপন্থীদের তারা সাহায্য করে। এইটা আবার ইরানের শাসকদের জন্য সহায়ক হয়েছে। ইরানের শাসকরা জনগণের ন্যায্য আন্দোলনকে, জনগণের বড় অংশের ন্যায্য আন্দোলনকে ওই যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আন্দোলন হিসেবে দেখিয়ে হত্যা করার সুযোগটা পাচ্ছে। মানে ট্রাম্পের ভূমিকা আসলে আলী খমেনির পক্ষে যাচ্ছে। ট্রাম্প আলী খমেনির বন্ধুর মতোই আচরণ করছেন, আমি বলি। রাজতন্ত্রপন্থীদের তারা নানাভাবে সহায়তা করে। ইরানের ভিতর ইসরায়েলের অনেক এজেন্ট আছে, তারা সেখানে আন্দোলনের মাঝখানে রাজতন্ত্রের সমর্থক পুরনো ইরানের পতাকা ওড়ায়। এতে মনে হয় যেন পুরো আন্দোলনটাই রাজতন্ত্রপন্থীদের আন্দোলন। এইটা আবার আলী খমেনিকে সেখানে গুলি করতে সহায়তা করে। আলী খমেনি তখন নিজের দেশের মানুষকে বোঝাতে পারেন, দেখো যুক্তরাষ্ট্র রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে। তো এই মানে হত্যার ন্যায্যতা, বৈধতা তৈরি হয়ে গেল। তো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে ভূমিকা রাখছে, এটা আসলে ইরানের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, তাদের জন্য ক্ষতিকর। সাধারণ মানুষকে হত্যার বৈধতা তৈরি করে দিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র।